নমস্কার বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের নতুন সিরিজ কেমিস্ট্রি সিরিজে। কেমিস্ট্রি এই সিরিজে আমরা সাধারণত কম্পিটিটিভ এক্সামগুলোকে টার্গেট করব এবং সেখানে রসায়নবিদ্যা থেকে যে সমস্ত কোশ্চেন অ্যান্সার আসে সেইগুলো যেন অ্যান্সার করতে পারি সেটার চেষ্টায় থাকব। আমাদের এই সিরিজে মোটামুটি 15টার কাছাকাছি লেকচার থাকবে এবং আপনাদেরকে অনুরোধ করব আমাদের সঙ্গে সঙ্গে যেন আপনারা নোট বানান, তাহলে আপনাদের এই সিরিজ শেষ করার পর কাছে একটা কংক্রিট নোট থাকবে যেটা দেখে আপনারা পরীক্ষার আগে রিভাইজ করবেন এবং বিভিন্ন রকমের টেস্ট সিরিজ আপনারা দেওয়ার পরে আরও এক্সট্রা একটা দুটো যে পয়েন্ট পাবেন সেগুলি নোটে যেন আপনারা লিখতে পারেন, সেই জন্য প্রত্যেকটা চ্যাপ্টার শেষে 1-2 পাতা করে ছেড়ে দেবেন এবং তারপরে আপনারা নিজেদের নোটটা বানাবেন। তো চলুন শুরু করা যাক আমাদের কেমিস্ট্রি লেকচারের ক্লাস 1। তো এখানে আমরা করছি ম্যাটার চ্যাপ্টারটা, স্টেটস অফ ম্যাটার এবং ম্যাটার সম্বন্ধে আরও যত কিছু পরীক্ষার কোশ্চেনে আসে সেগুলিকে এক জায়গায় করে আমরা করার চেষ্টা করব। তো সবার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে সলিড, লিকুইড এবং গ্যাস, এই তিনটি প্রধানত আমরা নিজেদের চোখে দেখতে পাই আমাদের আশেপাশে। আমরা কি বললাম? ম্যাটার এর 3টি স্টেটস আমরা সাধারণত দেখতে পাই। একটি হলো সলিড অর্থাৎ কঠিন, একটি হলো লিকুইড অর্থাৎ তরল, একটি হলো গ্যাস অর্থাৎ গ্যাসীয়। এছাড়াও আমরা আরও 2টি ম্যাটারের স্টেট অল্প দেখার চেষ্টা করব। একটি হলো প্লাজমা আর আরেকটি হলো বোস, আইনস্টাইন, কন্ডেনসেট, এরকম। এবার এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো সম্বন্ধে আমরা খুব ডিটেলে যাব না, আমরা অল্প অল্প যেগুলো পরীক্ষার জন্য দরকার সেগুলি পড়ব এবং সলিড, লিকুইড, গ্যাস সম্বন্ধে আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করি। তাহলে চলুন প্রথমে শুরু করা যাক সলিড। সলিড অর্থাৎ কঠিন। এবার এই কঠিন যে বস্তু এর উদাহরণ কিছু দেখি। একটা হলো আইস অর্থাৎ বরফ, একটা হতে পারে গ্লাস, রাবার, সিলভার, আয়রন, কপার, এটসেট্রা। এবার আমাদের মনে রাখতে হবে যে সলিডের বেশ কিছু প্রপার্টি আছে। তার মধ্যে প্রথম প্রপার্টিটা কি? সেটা হলো ইট হ্যাজ ডেফিনিট শেপ, মানে এর নির্দিষ্ট আকার আছে। যেমন আপনি জলকে যদি একটা কাপে রাখেন আর জলকে যদি একটা গ্লাসে রাখেন, তাহলে জল আপনি যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করে নেবে।
কিন্তু আপনি যদি একটা লোহার তৈরি নাট বোল্ট এই কাপের ভেতরে রাখেন, সেই নাট বোল্টটা, বা এই গ্লাসের মধ্যে রাখেন, সেই নাট বোল্টটা দেখতে একই রকম হবে, অর্থাৎ এর নির্দিষ্ট শেপ থাকবে। আর একটি প্রপার্টি হলো এর ডিস্টিংক্ট বাউন্ডারি আছে, বা আপনি এটাও বলতে পারেন ফিক্সড ভলিউম আছে, সেই একই নির্দিষ্ট আকার, আকৃতি এবং আয়তন। আর একটি হতে পারে বাইরে থেকে বল প্রয়োগ করলে ইহা নিজের শেপকে মেনটেন করার চেষ্টা করে। অর্থাৎ আপনি একটি লোহা বা একটি তামার টুকরোকে যদি টানা হেঁচড়া করেন, দেখবেন লোহার টুকরোটি সেই অবস্থাতেই রয়েছে, সেটি বড় বা ছোট হয় না। এবার বলবেন যে আমি যদি একটা রাবারকে টানা হেঁচড়া করি বা একটা প্লাস্টিককে টানা হেঁচড়া করি, তাহলে তো সেটা বেড়ে বা ছোট হয়ে যেতে পারে। ঠিক আছে, আমরা সলিডকে দুটো ভাগে পড়তে পারি। একটা হলো অ্যামরফাস সলিড, আর একটি হলো ক্রিস্টালাইন সলিড। যেন আপনাদের মাথায় একটা শেপ তৈরি হয়, ছবি তৈরি হয়, এই জন্য সবার আগে আমি এদের এক্সাম্পলগুলো লিখছি। এর এক্সাম্পল হতে পারে গ্লাস, একটা এক্সাম্পল হতে পারে রাবার, প্লাস্টিক এটসেট্রা। এর এক্সাম্পল হতে পারে আয়রন, সিলভার, কপার ইত্যাদি। একটা, আচ্ছা এটাকে আমি 1 নম্বর দিলাম। এর কি থাকবে, মানে শার্প মেল্টিং পয়েন্ট থাকবে না। শার্প মেল্টিং পয়েন্ট থাকবে না কথার অর্থ কি, যে গ্লাসকে যদি আপনি উত্তপ্ত করেন বা রাবারকে যদি আপনি উত্তপ্ত করেন, কোনো একটা তাপে গিয়ে এটা তরল হতে শুরু করে দেবে, যে একদম একটা নির্দিষ্ট উষ্ণতায় গিয়ে ওটা তরলে পরিণত হয়ে যাবে, সেই নির্দিষ্ট উষ্ণতা আপনি পাবেন না। শার্প একটা যে মেল্টিং পয়েন্ট থাকবে সেটা থাকবে না। এখানে শার্প মেল্টিং পয়েন্ট থাকবে। এখানে আপনি ইরেগুলার শেপ দেখতে পাবেন, কিন্তু এখানে বেশ রেগুলার শেপ থাকবে। তারপর ক্রিস্টালাইন সলিডে একটা, যেখান থেকে মেনলি কোশ্চেন আসে, সেটা হলো অ্যানাইসোট্রপিক ইন নেচার। মানে কি, ইহার সব ডাইরেকশানে
প্রপার্টিজ সেম হয় না। আর এখানে মনে রাখতে হবে আইসোট্রপিক ইন নেচার, মানে সব ডাইরেকশনে ইহার প্রপার্টি সমান হয়। এবার এই আইসোট্রপিক এবং অ্যানাইসোট্রপিক কথাটা এর অনেক বেশি সিগনিফিকেন্স আছে। এটার জন্য অনেক পরিমাণে ফিজিক্স বা কেমিস্ট্রি আপনাদের জানার প্রয়োজন। যেহেতু আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছি, ওই জন্য মনে রাখবেন অ্যামরফাস সলিড আইসোট্রপিক হবে এবং ক্রিস্টালাইন সলিড অ্যানাইসোট্রপিক হবে। আপনি এসি মনে রাখতে পারেন, তাহলেই আর একটা এআই হয়ে যাবে। বেশ, তারপরে ক্রিস্টালাইন কথাটার অর্থই হচ্ছে এখানে যে এর এই বিষয়টা যেটা তৈরি হবে, এর অণুগুলি একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে থাকবে, কিন্তু এখানে যে অণুগুলি সেগুলি নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে নাও থাকতে পারে। এক একটা অণু এক এক রকম অ্যারেঞ্জমেন্টে থাকতে পারে। বেশ, সরি। এবার আমরা একটি বিষয় পড়ব, যেটি হলো লিকুইড। লিকুইড কথার অর্থ কি? তরল। সব থেকে ভালো এক্সাম্পল যেটা আমাদের আশেপাশে আমরা দেখতে পাই সেটি হলো জল, H2O, ওয়াটার। একটা হতে পারে পারদ, একটা হতে পারে ব্রোমিন। আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যে এই যে জল, এটা হলো একটা কম্পাউন্ড। হাইড্রোজেন এবং অক্সিজেন নির্দিষ্ট অনুপাতে মিশে তৈরি হয়েছে। পারদ, এটা লিকুইড হলেও এটা কিন্তু মেটাল। আর ব্রোমিন হলো নন মেটাল, অধাতু। আমরা যখন পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলটা করব তখন খুব ভালোভাবে আমরা দেখতে পাবো। তাহলে প্রথমে সব থেকে ফেমাস এক্সাম্পলটা দিই। এটা হলো বরফ। বরফ থেকে আমরা যদি এখানে টেম্পারেচার দিই বা তাপ দিই, তাহলে কি তৈরি হবে? জল। আর এখানে যদি আমরা অনেক বেশি টেম্পারেচার দিই, তাহলে কি তৈরি হবে? আমরা যদি দেখি যে একটা কেটলি রয়েছে এবং কেটলিতে জল রয়েছে এবং কেটলিটা উপর থেকে ঢাকনা দেওয়া রয়েছে, এবং এখানে আমরা বার্নারের মাধ্যমে তাপ দিচ্ছি, তাহলে এখান থেকে খুব বেশি পরিমাণে জলীয় বাষ্প বেরোচ্ছে, অর্থাৎ জলীয় বাষ্প। এটাকে বলে ভেপার। এটা হলো গ্যাসীয়। এখানে কি হয় অ্যাকচুয়াল ব্যাপারটা? যদি আমরা খুব কাছে থেকে এর অণুগুলোকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব অণুগুলির মধ্যে যে ডিস্ট্যান্স, সেই ডিস্ট্যান্স খুবই কম। আন্তরাণবিক ডিস্ট্যান্স খুব কম, অর্থাৎ কি সলিডে অণুগুলি খুব কাছাকাছি থাকে। এগুলো খুব বেসিক, এগুলো আপনারা নিশ্চয়ই বইতে পড়েছেন, তাও আমি একবার করে বলে যাচ্ছি। এবার যখন আপনি, এটা হচ্ছে সলিড, এবার যখন আপনি এটাকে লিকুইড হিসাবে দেখবেন, তখন আপনি লক্ষ্য করবেন যে এর অণুগুলি একে অপরের থেকে একটু দূরে চলে গেছে। কিন্তু জলের ক্ষেত্রে এগুলি একে অপরের সঙ্গে লেগে থাকে, অর্থাৎ কিছু একটা আকর্ষণ বল এদের মধ্যে কাজ করে। কি আকর্ষণ বল কাজ করে? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে।
দুর্বল ভ্যান ডার ওয়ালস। আকর্ষণ বল। এটা হলো লিকুইড। এখানে আমরা কি দেখতে পেলাম, যে পার্টিকেলগুলি রয়েছে সেগুলি কিন্তু একে অপরের থেকে একটু দূরত্বে রয়েছে। সলিডে কি একদম গায়ে গায়ে ছিল, আন্তরাণবিক ডিস্টেন্স অনেক কম ছিল, আর লিকুইড হওয়াতে কি হলো, আন্তরাণবিক ডিস্টেন্স অনেক বেড়ে গেল। আর আমরা যখন এতে প্রচণ্ড তাপ প্রয়োগ করি, অনেক বেশি পরিমাণে তাপ প্রয়োগ করি, তখন এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল ইহা ভেঙে যায়। দিয়ে কি হয়, যে পার্টিকেলগুলো রয়েছে সেই পার্টিকেলগুলোর মধ্যে ডিস্টেন্স অনেক বেড়ে যায় এবং এগুলি দৌড়াতে শুরু করে বিভিন্ন দিকে। গ্যাসের পার্টিকেলসগুলি এই যে এক ধরনের মোশন দেখা যায়, এটাকে জিগজ্যাগ মোশন বলে, আমরা বলছি ব্রাউনিয়ান মোশন। তবে গ্যাসে আমরা মেনলি কি দেখলাম, যে এই পার্টিকেলগুলির মধ্যে যে আন্তরাণবিক ডিস্টেন্সটা রয়েছে, আমরা একটু অন্য রং দিয়ে দেখিয়ে দিই, এই যে আন্তরাণবিক ডিস্টেন্সটা রয়েছে এটা অনেক বেশি। এখানে আন্তরাণবিক ডিস্টেন্সটা একটু কম, আর এখানে তো গায়ে গায়ে লেগে আছে। তাহলে সলিড, লিকুইড, গ্যাস সম্বন্ধে আমরা বুঝলাম, এবং আমরা একটা চার্ট বানানোর চেষ্টা করব। সেই চার্ট থেকে আপনারা পরীক্ষায় শিওর কিছু না কিছু কোশ্চেন পাবেন। আমরা একদিকে লিখছি স্টেট, অর্থাৎ অবস্থা, তারপর তাদের মধ্যে দূরত্ব, স্পেস। আমরা পড়ব কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কি সেটা আপনারা নিশ্চয়ই ফিজিক্সে শিখেছেন, আমাদের ফিজিক্স ক্লাস ইতিমধ্যেই চালু হয়েছে এবং আপনারা দেখতে পারবেন। মুভমেন্ট, তাদের মধ্যে গতিশক্তি। মুভমেন্ট মানে কি, তাদের গতি। আর একটা হতে পারে ফোর্স অফ অ্যাট্রাকশন। দেখুন আমি লিখে দিই, একটা সলিড, একটা লিকুইড, একটা হলো গ্যাস। বেশ, এবার আমরা এর আগেই দেখলাম সলিডের ক্ষেত্রে কি দূরত্বটা কম, লিকুইডে একটু বেশি, মানে মিডিয়াম বলতে পারি, গ্যাসে অনেক বেশি, হাই বলতে পারি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, লো। এখানে আমরা বলতে পারি মিডিয়াম, এবং এখানে আমরা বলতে পারি হাই। এরপরে কাইনেটিক এনার্জি। সলিডের ক্ষেত্রে যেহেতু আন্তরাণবিক ডিস্টেন্স কম হয় এবং যে অণুগুলি রয়েছে সেগুলি নড়াচড়া খুব একটা বেশি করে না, সেই জন্য এর কাইনেটিক এনার্জি অনেক লো হবে। লিকুইডের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি মিডিয়াম হবে, আর গ্যাসের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি হাই হবে, কারণ এর অণুগুলি চলাফেরা করে, অনেক জোরে যাওয়া আসা করে। এবার মুভমেন্টের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো সলিডের যে অণুগুলি সেগুলির মুভমেন্ট একদমই হয় না, লো। লিকুইডের ক্ষেত্রে মিডিয়াম, গ্যাসের ক্ষেত্রে হাই হবে। তাহলে দেখুন পরীক্ষায় আপনাদের যাই আসুক এই ট্রেন্ডগুলো একই থাকবে। কিন্তু ফোর্সেস অফ অ্যাট্রাকশন, দেখুন সলিডের অণুগুলি কাছাকাছি থাকে, এই জন্য এদের মধ্যে এই একটা অণু আর একটা অণুকে অনেক জোরে নিজের কাছে টেনে ধরে থাকবে। এটা অন্য কালিতে লিখি, কালো দিয়ে লিখি। এখানে ফোর্সেস অফ অ্যাট্রাকশন সলিডের ক্ষেত্রে অনেক বেশি হাই হবে, লিকুইডের ক্ষেত্রে একটু দূরে থাকবে, দুর্বল ভ্যান ডার ওয়ালস বল বললাম, তো এখানে মিডিয়াম হবে। আর গ্যাসের ক্ষেত্রে অনেক দূরে থাকবে, আবার এগুলি কি এই দিকে যাচ্ছে তো এই দিকে যাচ্ছে, ব্রাউনিয়ান মোশন দেখাবে, তো এটা অনেকটাই লো।
আমরা একটা স্পেসিফিক বিষয়ের কথা বলার চেষ্টা করলাম, সেটা হলো গ্যাসের ব্রাউনিয়ান মোশন। পরীক্ষায় আর একটা জিনিস আসতে পারে, জিগজ্যাগ মোশন দেখা যায়। এবারে এই যে ব্রাউনিয়ান মোশন, এই বিষয়টা কি, এটা কে আবিষ্কার করেন? না, রবার্ট ব্রাউন এটা আবিষ্কার করেন। কত খ্রিস্টাব্দে? 1827 খ্রিস্টাব্দে। আর এই ব্রাউনিয়ান মুভমেন্টের যদি কখনো একটা সেন্টেন্স দিয়ে দিল, ইট ইজ এ random movement of particles suspended in a medium। এই যে গতি কোনো একটা মিডিয়ামের মধ্যে থাকাকালীন, এই গতিটাকেই বলা হয় ব্রাউনিয়ান মুভমেন্ট। অ্যাকচুয়ালি কি হয়, কোনো একটা পাত্রের মধ্যে যদি আপনি গ্যাস রাখেন, গ্যাসের একটা পার্টিকেল এ যাবে, দিয়ে এই দেওয়ালে ধাক্কা খেলো, এই দেওয়ালে ধাক্কা খাওয়ার পর এদিকে যাবে, এদিকে আসবে, আবার এই দেওয়ালে ধাক্কা খাবে, তারপরে আবার আসবে, এই দেওয়ালে এখানে ধাক্কা খেলো, তারপরে আবার এদিকে যাত্রা শুরু করবে, আবার আসলো, দিয়ে এই দেওয়ালে ধাক্কা খেলো। অর্থাৎ কি, গ্যাসের পার্টিকেলগুলো মুভ করবে। আর যখন ও একটা কোনো মিডিয়ামের মধ্যে আছে, এই যে লাল দিয়ে দেখাচ্ছি, এটা হলো মিডিয়ামে সাসপেন্ডেড আছে। এই যে এটা হলো সাসপেন্ডেড পার্টিকেল। তো এটা পার্টিকেল 1 হলো। এবার পার্টিকেল আরেকটা পার্টিকেল, সেও দেখা গেল এরকম মুভমেন্ট দেখাচ্ছে, তারপর এখানে চলে গেল, এখান থেকে আবার লেগে ফিরে আসলো, এখানে এসে গেল, এখান থেকে আবার লেগে এইদিকে গেল, দিয়ে এখানে গিয়ে লাগলো। অর্থাৎ এই যে মুভমেন্টটা, এই বিভিন্ন দিকে এই যে মুভমেন্টটা হয়, ঠিক আছে, দেওয়ালে ধাক্কা খেয়ে এদিকে আসছে, এদিকে আসছে, এদিকে আসছে, এদিকে আসছে। আবার পার্টিকেলগুলোর মধ্যেও সংঘর্ষ হলে এর গায়ে লেগে ফিরে আসছে, এর গায়ে লেগে ফিরে আসছে, এই যে ঘটনাগুলি হয়, এই মুভমেন্টটাকেই ব্রাউনিয়ান মুভমেন্ট বলে। এটা গ্যাস দেখায়। গ্যাস কোন মিডিয়ামের মধ্যে থাকে? গ্যাস মিডিয়ামে, লিকুইড মিডিয়ামের মধ্যেই থাকে। বাতাসের মধ্যে আমাদের যে এয়ারটা থাকে, সেই এয়ারটা তো মিক্সচার অফ গ্যাস। তো গ্যাস মিডিয়ামের মধ্যে গ্যাস নিজের ব্রাউনিয়ান মুভমেন্ট, আপনি যদি একটা গ্যাসের মলিকিউল দেখেন, তাহলে দেখবেন প্রত্যেকটা মলিকিউলই ওই পুরো মিডিয়ামের ভেতরে ব্রাউনিয়ান মুভমেন্ট দেখাচ্ছে। ব্যাস। এবার আরেকটা স্টেট আমরা দেখলাম, সেটা কি? সেটা হলো প্লাজমা। আমরা প্লাজমা তো খুবই কমপ্লেক্স টপিক, আমরা যেটুকু পরীক্ষার জন্য দরকার সেটুকুই বোঝার এবং দেখার চেষ্টা করব। দেখুন, এই হলো গ্যাসের মলিকিউলগুলি। গ্যাসের বিভিন্ন মলিকিউল, এখানে রয়েছে গ্যাস, এবং এই লালগুলি হলো গ্যাসের মলিকিউলস। এবার আপনি কি করেছেন? আপনি এদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করেছেন, বা কোনো প্রকারে আপনি আয়োনাইজ করেছেন, IONIZATION, আয়োনাইজ করেছেন। এবং এখন গ্যাসগুলি আয়োনাইজ হয়ে গেছে। এখন আপনি যে গ্যাসের পার্টিকেলগুলো দেখতে পাচ্ছেন, সেগুলি আয়োনাইজ হয়ে গেছে। আয়োনাইজ অর্থাৎ আমরা
পরবর্তীতে যখন সলিউশন পড়ব ক্যাটায়ন অ্যানায়ন আমরা বুঝতে পারবো আয়োনাইজ হওয়ার অর্থ কি, শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে বা শেষ কক্ষপথে একটা ইলেকট্রন বেশি ঢুকে গেছে, এরকম কিছু একটা ব্যাপার আমরা দেখব পরবর্তীতে। আচ্ছা, এবং কিছু পার্টিকেল আছে যেগুলি নেগেটিভলি চার্জড। আমি ক্যাটায়ন অ্যানায়ন কথার থেকে নিজেকে দূরে রাখছি কারণ সেগুলি এখনও শিখিনি। তাহলে কিছু পজিটিভলি চার্জড পার্টিকেল এবং কিছু নেগেটিভলি চার্জড পার্টিকেলের একটা মিশ্রণে পরিণত হচ্ছে, এই বিষয়টাকেই বলা হবে প্লাজমা। এই স্টেটটাকে বলা হয় প্লাজমা। এবং প্লাজমা থেকে যদি আপনি গ্যাসে আবার রূপান্তরিত করতে চান তাহলে আয়োনাইজেশন উল্টো ডিআয়োনাইজেশন প্রসেস ফলো করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম প্লাজমা বিষয়টা অ্যাকচুয়ালি কি। এর থেকে বেশি প্লাজমা বিষয় সম্বন্ধে আমাদের জানার খুব একটা প্রয়োজনীয়তা নেই, পরীক্ষায় এর থেকে বেশি কোশ্চেন আসে না। আপনাদের শুধু এইটুকুই মনে রাখতে হবে যে হ্যাঁ ঠিক আছে, প্লাজমা মানে আয়োনাইজ স্টেট হয়ে গেছে। আমি যদি আরও কিছু কোশ্চেন বা কিছু পাই তাহলে এর সম্বন্ধে আবার আরও এক্সট্রা কিছু বলে দেব। তো এটা হলো ফোর্থ স্টেট। এইবার আমরা ফিফথ স্টেটে পৌঁছই, যেটা হলো বোসন বা বোস আইনস্টাইন কন্ডেনসেট। বোস আইনস্টাইন কন্ডেনসেট, সেখানে আই লিখে ফেলেছিলাম মনে হচ্ছে আমি, আইনস্টাইন ই দিয়ে শুরু, আমি আই কেন লিখেছি। বোস আইনস্টাইন কন্ডেনসেট, বোসন। এ দুটির মধ্যে একটু তফাৎ তো আছে, কিন্তু অত বেশি আমাদের ডিটেলে জানার তো খুব একটা প্রয়োজন নেই, আমাদের পরীক্ষায় যেগুলো আসে সেইগুলো জানতে হবে। এবার এটা কি? এটা হলো একটা কনডেন্সড ম্যাটার। যেটা কখন এটা তৈরি হবে? যখন খুবই লো ডেন্সিটির কিছুকে অনেক বেশি টেম্পারেচারে, মানে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার এ ঠান্ডা করা হবে। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার মানে কি? 0 কেলভিন, 0 কেও লেখে 0 কেলভিন, 0 কে, ওকে না কিন্তু, হ্যাঁ এটা 0 কেলভিন। এবার 0 কেলভিনের মান কত? -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে বুঝতে পারছেন নেগেটিভে কত ঠান্ডা করা হচ্ছে। -5 ডিগ্রি 6 ডিগ্রি উত্তাপ মানে সেখানে বরফ পড়তে শুরু হয়ে গেল। আর -273.15 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে গেছে। অথবা যদি আপনাদের পরীক্ষায় ফারেনহাইটে জিজ্ঞেস করে -459, 460 এরকম লেখা থাকতে পারে, 0.67 ডিগ্রি ফারেনহাইট। এই উষ্ণতায় কোনো একটা লো ডেন্সিটির গ্যাস বলতে পারেন বা সলিড বলতে পারেন, তাকে যদি নিয়ে যাওয়া হয় অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে নিয়ে যাওয়া হয়, সেটা কনডেন্স হয়ে একটা কিছু তৈরি হয়, একটা ম্যাটারে পরিণত হয়। সেই ম্যাটারটা কী হবে? কঠিন তো হবে, তরল হবে না গ্যাসই হবে, আমরা জানি না। আমরা সেই ম্যাটারটাকেই বলছি বোস আইনস্টাইন কন্ডেনসেট। এবার এই বোসটা কি? বোস তো বাঙালি মনে হচ্ছে শুনে, একদম সত্যি। এটা হলো ডক্টর সত্যেন্দ্রনাথ বোস। প্রথম এটা সম্বন্ধে কথা বলেন কত খ্রিস্টাব্দে? 1924 খ্রিস্টাব্দে। তিনি তার পেপারটা পাঠিয়েছিলেন কার কাছে? বিখ্যাত সায়েন্টিস্ট আইনস্টাইনের কাছে। এবং আইনস্টাইন মহাশয় এই জিনিসটাকেই বোস আইনস্টাইন কন্ডেনসেট বলে 1925 খ্রিস্টাব্দে পেপার পাবলিশ করেন। এবং সেখানে এই পদার্থের পঞ্চম স্টেট থাকতে পারে সেটা সম্বন্ধে একটা
ধারণা দিয়েছিলেন। ক্ষমা করবেন, উহাকে বলা হয় বোস আইনস্টাইন কন্ডেনসেট। তাহলে মনে থাকবে, সবার আগে ডক্টর সত্যেন্দ্রনাথ বোস আমাদেরই বাঙালি ছিলেন, এবং তারপরে সেটা পাঠায় কার কাছে? তিনি পাঠিয়েছিলেন আইনস্টাইনের কাছে, এবং ইহাই হলো বোস আইনস্টাইন কন্ডেনসেট। 1925 খ্রিস্টাব্দে আইনস্টাইন এটা সম্বন্ধে পেপার পাবলিশ করেন এবং এটা সম্বন্ধে লেখালেখি করেন, বলেন। এবার তখন -273 কেলভিনে পৌঁছবে ওরকম যন্ত্রপাতি তো ছিল না। -273 কেলভিন উষ্ণতায় পৌঁছানো তো অত সহজ নয়। তাহলে যখন এখানে পৌঁছানো সম্ভব হয় 1995 সালে, তখন দুজন সায়েন্টিস্ট, এরিক কর্নেল এবং কার্ল উইম্যান, এরিক কর্নেল এবং কার্ল উইম্যান সবার আগে ল্যাবে টেস্ট করছিলেন, এবং ওনারা একটা গ্যাস নেন, সেই গ্যাসটার নাম হলো রুবিডিয়াম। এই রুবিডিয়াম গ্যাসকে তারা এক্সট্রিমলি লো টেম্পারেচারে নিয়ে যান, এবং সেখানে তারা বোস আইনস্টাইন কন্ডেনসেট এই অবস্থায় রুবিডিয়ামকে রূপান্তরিত করেন। তাহলে এরিক কর্নেল এবং কার্ল উইম্যান 1995 খ্রিস্টাব্দে রুবিডিয়াম গ্যাস নিয়ে রিসার্চ করছিলেন, এবং লো টেম্পারেচারে নিয়ে গিয়ে বোস আইনস্টাইন কন্ডেনসেট এইরকম ম্যাটারে পরিণত করেন। তাহলে কঠিন তরল গ্যাসীয় প্লাজমা ছাড়াও আরও একটি ম্যাটার নতুন আসলো। তো কথা ওটা সম্বন্ধে আগে আমাদের ডক্টর সত্যেন্দ্রনাথ বোস বলে দিয়েছিলেন, এবং আইনস্টাইন ওটা সম্বন্ধে লিখে গিয়েছিলেন, কিন্তু তারা ল্যাবে তৈরি করতে পারেননি, তার কারণ তাদের সময় এত বেশি উন্নত ছিল না যন্ত্রপাতি। আবার 1995 সালেই আরও একজন বিজ্ঞানী, ওয়ালফগ্যাং, এই যে ওয়ালফগ্যাং ক্যাটেরেল এইরকম নামের একজন বিজ্ঞানী রয়েছেন। এগুলো পরীক্ষায় চলে আসে, ঠিক আছে, নাহলে আমার কোনো শখ নেই এত কঠিন কঠিন নামওয়ালা বিজ্ঞানীদের আপনাদের মাথায় চাপাবো। তিনি সোডিয়াম এনে সোডিয়ামের কিছু অ্যাটম নেন, এবং সেখান থেকে তিনি বোস আইনস্টাইন কন্ডেনসেটে পৌঁছন, অর্থাৎ সোডিয়ামের বোস আইনস্টাইন কন্ডেনসেটে পৌঁছন। সেই জন্য এই যে এই মহাশয়কে, ক্যাটারেল মহাশয়কে 2001 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার দেওয়া হয় ফিজিক্সে। তো যিনি বলেছেন তাকে দেয়নি, কিন্তু এই যে সাদা চামড়া আর কি বলবো। তো ওয়ালফগ্যাং ক্যাটেরেল এই মহাশয়কে নোবেল পুরস্কার দেওয়া হয় 2001 খ্রিস্টাব্দে সোডিয়াম বিষয়টা নিয়ে বোস আইনস্টাইন কন্ডেনসেট তৈরি করেন বলে। তাহলে এরিক কর্নেল, কার্ল উইম্যান রুবিডিয়াম গ্যাস নিয়ে বোস আইনস্টাইন কন্ডেনসেটে পৌঁছন, এবং ওয়ালফ ক্যাটেরেল ইনি সোডিয়াম নিয়ে বোস আইনস্টাইন কন্ডেনসেটে পৌঁছন এবং নোবেল পুরস্কার পান। বোস আইনস্টাইন কন্ডেনসেট নিয়ে আমাদের এটুকু জানলেই হবে, এর থেকে বেশি প্রয়োজন নেই। এবার আমরা কিছু প্রসেস পড়ার চেষ্টা করব। আমরা
দেখছি যে একটি হলো গ্যাস, একটি হলো সলিড এবং একটি হলো লিকুইড, কঠিন, তরল, গ্যাসীয়। এবার কঠিন থেকে তরল, কঠিন থেকে তরল এই পদ্ধতিটা আমরা কি বলি? মেল্টিং। মেল্টিংকে ফিউশনও বলা হয়, আপনারা দেখবেন কোনো একটা প্রিভিয়াস ইয়ারে আছে। আবার লিকুইড থেকে নিউক্লিয়ার ফিউশন না, কিন্তু অন্য ফিউশন এটা, হ্যাঁ, ওটা লিখছি না। আপনারা যখন প্রিভিয়াস ইয়ার করবেন তখন আপনারা নিজেদের নোটে অ্যাড করবেন, সব আমি বলে দিলে আপনারা পড়াশোনা করবেন না। লিকুইড থেকে সলিড হওয়ার যে বিষয়টাকে, সেটাকে কি বলে? ফ্রিজিং। আমাদের মনে থাকবে এই প্রসেস দুটো তো আমরা খুব সহজেই দেখি। এবার সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে রূপান্তরিত হয়, আমরা দেখেছি কর্পূর, ন্যাপথলিন এইসব জিনিস এমনি রেখে দিলে ডাইরেক্ট ওটা উবে যায়। উবে যাওয়া ঘটনাটাকে কি বলা হয়? সাবলিমেশন, ঊর্ধ্বপাতন। আর গ্যাস থেকে যদি আপনি লিকুইডে পরিণত করতে চান তাহলে কি হয়? ডিপোজিশন। এবার লিকুইড থেকে গ্যাসে রূপান্তরিত, অর্থাৎ কি? জলকে আমরা প্রচণ্ড উত্তপ্ত করছি এবং সেটা আস্তে আস্তে জলীয় বাষ্পে পরিণত হচ্ছে, এই ঘটনাটাকে কি বলা হয়? ইভাপোরেশন, বাষ্পীভবন। আর গ্যাস থেকে লিকুইড, আমরা জিওগ্রাফি সিরিজ যখন ক্লাইমেটোলজি করেছি তখন আমরা দেখেছি যে কনডেনসেশন, মনে থাকবে, মনে রাখতেই হবে, কনডেনসেশন, ঘনীভবন, এরকম একটা বিষয়। তো কঠিন, তরল, গ্যাস এগুলি কোনটা কি হচ্ছে না হচ্ছে সেগুলি আমরা এই চার্টের মাধ্যমে খুব ভালোভাবে দেখতে পেলাম এবং আমরা কিছু উদাহরণ পড়ে নিই। সাবলিমেশন, এই চারটা মনে রাখলেই আপনাদের সব মনে পড়ে যাবে। সাবলিমেশন মানে কি? সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে রূপান্তরিত হচ্ছে। এর উদাহরণ কি হতে পারে? ন্যাপথলিন, কর্পূর, এই কর্পূরের একটা ইংরেজি নাম আছে ক্যাম্ফার। ন্যাপথলিনকে ন্যাপথলিন নিয়ে লেখে, অনেক বড় বানানোর জন্য লিখছি না। আর একটা হতে পারে শুষ্ক বরফ, ড্রাই আইস, কার্বন ডাইঅক্সাইড দিয়ে তৈরি হয়, এটাও ডাইরেক্ট গ্যাসে রূপান্তরিত হয়, মানে কঠিন থেকে ডাইরেক্ট গ্যাসে রূপান্তরিত হয়। আপনি দেখবেন এর গা থেকে ডাইরেক্ট গ্যাস বেরোচ্ছে। আর একটা প্রসেস আমরা দেখতে পারি, সেটা হলো কনডেনসেশন। এটা আপনাদের পারা উচিত, যেহেতু অলরেডি ক্লাইমেটোলজি সিরিজে আমরা করেছি। এটা হলো এক্সাম্পল। মানে কনডেনসেশনে কি হয়? কনডেনসেশনে গ্যাস থেকে ডাইরেক্ট লিকুইডে রূপান্তরিত হয়। এর উদাহরণ কি? ফগ, ডিউ, শিশির, কুয়াশা, এই ধরনের বিষয়। এই ডিউ মানে কি? শিশির। আর ফগ মানে কি? কুয়াশা। বেশ। আর এই ডিপোজিশন, গ্যাস থেকে ডাইরেক্ট সলিড হয়, এটার ঘটনাটা কিসে হয়? এটার ঘটনাও ওই বাতাসের মধ্যে যখন ডিউ পয়েন্ট টেম্পারেচারের উঁচুতে পৌঁছে যায় তখন ডাইরেক্ট লিকুইড থেকে সলিডে পরিণত হয়। মানে ডিউ পয়েন্ট টেম্পারেচারের থেকেও যখন নিচে বাতাস পৌঁছে যায় -2 ডিগ্রি, -5 ডিগ্রি সেন্টিগ্রেডে, তখন হয় এই ঘটনাটা। আপনারা ক্লাইমেটোলজি দেখলে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন যে ডিপোজিশন কোথায় হয়। ওখানে ডিপোজিশন কথাটা আমি উল্লেখ করিনি, এখানে বলে দিলাম। ইভাপোরেশন, জামা কাপড় শুকানো, এটা একটা ইভাপোরেশনের উদাহরণ হতে পারে। ইভাপোরেশন, ইভাপোরেশন মানে কি?
লিকুইড থেকে গ্যাস হচ্ছে, ড্রাইং অফ ক্লোথস। তো এরকম কিছু উদাহরণ আপনারা মনে রাখবেন। এরপরে এই যে ইভাপোরেশনটায় আমরা পড়লাম, পরীক্ষায় বেশ সুন্দর করে ওরা ইভাপোরেশনটা নিয়ে একটু খেলা করে। আমরা এটা পড়তে চাই, কন্ডিশনস ফর ইভাপোরেশন। মানে ইভাপোরেশন কখন ভালোভাবে, ফেভারেবল কন্ডিশনস কখন কখন হয়। পরীক্ষায় কোশ্চেন সাধারণত 4 রকমের হয়। একটি বলে দেবে যদি টেম্পারেচার ইনক্রিজ হয়, অর্থাৎ আশপাশের টেম্পারেচার যদি বৃদ্ধি পায়, তাহলে ইভাপোরেশন কি হবে? ইনক্রিজ হবে। অর্থাৎ কি ইভাপোরেশন মানে কি? ইভাপোরেশন মানে হচ্ছে, আপনি ভাবুন আপনার কাছে একটি তার আছে এবং এই তারে কিছু জামা মেলা আছে, ঠিক আছে? এবার হ্যাঁ, এই যে জামা মেলা আছে, আপনি এখানে ক্লিপ দিয়ে আটকে রেখেছেন। এবার এই যে সূর্যের আলো বেশি আসছে, আবার কোনো এক সময় মেঘলা আসছে, তাহলে সূর্যের আলো যদি বেশি থাকে তাহলে কি হবে? এই জামাটা তাড়াতাড়ি শুকোবে, টেম্পারেচার বাড়লে ইভাপোরেশন বাড়বে। আবার একটা বলতে পারে সারফেস এরিয়া, এটা বাড়লে সেখানেও কিন্তু ইভাপোরেশন বাড়ে। এবার আমি আপনাকে প্রশ্ন করছি যে আপনি জামাটা এইভাবে না রেখে যদি এইভাবে গুছিয়ে টুছিয়ে এক জায়গায় এরকম করে, ঠিক আছে, ফেলে রেখেছেন, তাহলে এই জামাটা তাড়াতাড়ি শুকাবে না এই জামাটা তাড়াতাড়ি শুকাবে? আপনি বলবেন এই নীল জামাটা তাড়াতাড়ি শুকাবে। তার কারণ কি? এই জামাটি প্রপারলি সারফেস এরিয়াটা অনেক বেশি, আর এখানে আপনি জামাটা এক জায়গায় করে রেখে দিয়েছেন। ওই জন্য দেখবেন আমাদের মায়েরা বা আমরা যখন জামা কাপড় শুকোতে দিই তখন সেটাকে ভালো করে চিপে সেটাকে মেলে দিই। মেলে দেওয়ার ঘটনাটা হচ্ছে সারফেস এরিয়া ইনক্রিজ করে দেওয়া, তাতে ইভাপোরেশনটা বেশি হবে। আপনি কোনো এক সময় কী করবেন, বালতির ভেতরে জামাটা কাপড়টা যেরকম আছে সেরকমভাবে রেখে দেবেন, দেখবেন সারাদিনের পরে শুকোয়নি, আর মা আপনাকে পিটাচ্ছে। তো ইভাপোরেশন বাড়বে সারফেস এরিয়া যদি ইনক্রিজ হয়। আবার আরেকটি হলো উইন্ড স্পিড। এবার আপনি দেখবেন যখন অনেক জোরে হাওয়া হচ্ছে তখন জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকোয়। তো উইন্ড স্পিড ইনক্রিজ হলে ইভাপোরেশন এর স্পিড অনেক ইনক্রিজ হয়। এটা আপনাদের মনে রাখতে হবে। কারণ কি, বাতাসের ভেতরে বেশি পরিমাণে বাতাস ওই জামাটার উপরে লাগছে এবং বাতাস তার হিউমিডিটি ক্যাপাসিটি অনুযায়ী জলীয় বাষ্প শুষে নিচ্ছে। এই ঘটনাটা হওয়ার জন্য উইন্ড স্পিড বেশি হলে ইভাপোরেশন বাড়ে। এই তিনটি তো ইনক্রিজ হলে ইনক্রিজ হচ্ছে। আর একটি কন্ডিশন হচ্ছে, সেটা হলো হিউমিডিটি। হিউমিডিটি মানে কি? আর্দ্রতা। এবার বাতাসের আর্দ্রতা যদি অনেক বেশি থাকে তাহলে ইভাপোরেশনের যে রেট সেই রেটটা ডিক্রিজ করবে। কেন? ইভাপোরেশন মানে কি? বাতাস আপনার জামা থেকে জল শুষে নিচ্ছে। এবার আপনি বলছেন যে বাতাস 10 লিটার জল শোষণ করতে পারে। সাধারণ দিনে বাতাসের 2 লিটার জল রয়েছে, 2 লিটার আর্দ্রতা রয়েছে, আপনার জামা থেকে সে আরও 1 লিটার জল শুষে নিল। কিন্তু আপনি বর্ষাকালে যখন দেখবেন যে ওই বাতাসের মধ্যেই 9 লিটার জল অলরেডি রয়েছে, ওর মধ্যে আর্দ্রতা অনেক বেশি রয়েছে, ও শোষণই করতে পারছে না। তো তখন কি হবে? তখন ইভাপোরেশনের রেটটা ডিক্রিজ করবে। তখন সেই বাতাস, অনেক জোরে বাতাস বইলেও সেটা জামাতে লাগলেও ওই বাতাসের হিউমিডিটি ক্যাপাসিটি অনেক কম, হিউমিডিটি বেশি থাকার কারণে, সেই জন্য ইভাপোরেশন কমে যায়। আপনি এই শব্দগুলো বুঝতে না পারলে আপনাদেরকে ক্লাইমেটোলজি সিরিজ দেখার অনুরোধ রইল, সেখানে আমরা খুব ভালো করে এগুলো বুঝেছি। তাহলে চলুন
এরপরে আমরা আরও কিছু বিষয়তে এগোই। একটি বিষয় হলো পিওর সাবস্টেন্স। আর একটি বিষয় হলো মিক্সচার সাবস্টেন্স। পিওর সাবস্টেন্সের মধ্যে কি হবে? দুটি ভাগ আসবে, একটি হলো এলিমেন্ট এবং একটি হলো কম্পাউন্ড। এলিমেন্টের উদাহরণ কি হতে পারে? হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন। কম্পাউন্ডের উদাহরণ কি হতে পারে? জল, কার্বন ডাইঅক্সাইড। মানে কি, দুটি এলিমেন্ট একটা নির্দিষ্ট প্রপোর্শনে মিশে তৈরি হচ্ছে কম্পাউন্ড, এবং একটা এলিমেন্ট থাকলে সেটা হলো হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। এবার এই কম্পাউন্ড বিষয়টাও কিন্তু পিওর সাবস্টেন্সের মধ্যেই পড়ে। এইটা আপনাদের মনে রাখতে হবে যে পরীক্ষায় কোশ্চেন আসলে দেখে মনে হবে কম্পাউন্ডে তো মিশ্র জিনিস, হাইড্রোজেন অক্সিজেন মিশে তৈরি হচ্ছে, তো মিক্সচারে থাকবে, কিন্তু না, এটা পিওর। মিক্সড সাবস্টেন্স বা মিক্সচার সাবস্টেন্সের মধ্যে কি পড়ে? মিক্সচার সাবস্টেন্সের মধ্যে পড়ে বিভিন্ন সংকর ধাতু। এর উদাহরণ কি হতে পারে? ব্রাস। ইহা কি দিয়ে তৈরি? এটা কপার আর জিঙ্ক দিয়ে তৈরি। আরেকটা উদাহরণ হতে পারে, সেটা হলো ব্রোঞ্জ। এটা কি দিয়ে তৈরি? তামা এবং টিন। এটা টিন, হ্যাঁ, এসএন দেখে ভয় পাবেন না, টিন। পিরিয়ডিক টেবিলের 50 নম্বরে আছে। ইন্ডিয়ান টিম, ইন্ডিয়াম আর টিন 49-50। যাই হোক, তো কপার আর টিন মিলে তৈরি হয় ব্রোঞ্জ, এবং কপার এবং জিঙ্ক মিলে তৈরি হয় ব্রাস। কি অনুপাতে হয় সেটা আমরা যখন মিক্সড সাবস্টেন্স খুব ভালোভাবে পড়ব, মিক্সচার, তখন আমরা আরও ভালোভাবে দেখব। এবার এই মিক্সচারের মধ্যেও দুরকম মিক্সচার হতে পারে। এই মিক্সচারের ভেতরেও দুরকম মিক্সচার হতে পারে। একটা হলো হোমোজিনিয়াস মিক্সচার, আর একটা হলো হেটেরোজিনিয়াস মিক্সচার। এবার হোমোজিনিয়াস মিক্সচার মানে কি? এরা ইউনিফর্ম হবে, ইউনিফর্ম কম্পোজিশন হবে। এগুলো নাম শুনেই তো বোঝাচ্ছে। হোমোজিনিয়াস মানে ইউনিফর্ম কম্পোজিশন হবে। তারপর ফিজিক্যাল প্রসেসের মাধ্যমে সেপারেশন সম্ভব না। আর এটা তাহলে নন ইউনিফর্ম হবে। আর এটা সেপারেশন সম্ভব। একটা উদাহরণ আমরা দিয়ে নিই, তাহলে খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো। এটা কি উদাহরণ? জল প্লাস দুধের মিক্সচার। আপনি দুধ এবং জলকে খুব সহজে আলাদা করতে পারবেন না, কিন্তু আপনি যদি জল আর তেলকে মিক্স করার চেষ্টা করেন, তাহলে দেখবেন জল এবং তেল আলাদা আলাদা লেয়ারে পরিণত হয়েছে। এই লেয়ারে তেল রয়েছে আর নিচের লেয়ারে জল রয়েছে। তাহলে আপনি খুব সহজেই এটাকে পৃথক করতে পারবেন। ব্যাস, এর বেশি খুব একটা প্রয়োজনীয়তা নেই। এবার এই হেটেরোজিনিয়াস এবং হোমোজিনিয়াস মিক্সচার, এখান থেকে একটা কনসেপ্ট আসে যেটা হোমোজিনিয়াস মিক্সচারের ক্ষেত্রে সেটাকে বলা হবে সলিউশন। সলিউশন মানে কি? সলিউশন মানে
দ্রবণ। বুঝতে পারলাম আমরা। এবার এই সলিউশন বিভিন্ন রকমের হতে পারে। তার আগে আমরা সলিউশনের মধ্যে কি কি আছে সেগুলো সম্বন্ধে একটু বিস্তারিত জেনে নিই। একটা হচ্ছে দ্রবণ, একটা হলো দ্রাবক, একটা হলো দ্রাব্য। তা আজকের প্রথম দিনের ক্লাস আমাদের 50 মিনিটের কাছাকাছি ক্লাস হয়ে গেছে। তো আমরা এই সলিউশন আর কি কি বাকি আছে, সলিউশনের পরে আমাদের বাকি থাকবে খানিকটা অ্যালয়, যেটা সংকর ধাতু বললাম। তারপর এই সলিউশনের মধ্যে পার্টিকেলগুলো কিভাবে থাকে। সলিউশন কিন্তু তরল তরল, তরল কঠিন, কঠিন কঠিন, তরল গ্যাস সব কিছু হতে পারে। এবার আমরা সেগুলোর একটা করে উদাহরণ দেখার চেষ্টা করব। তারপর সাসপেনশন আর কোলয়েডস, এই দুটি কি, এগুলির মধ্যে পার্থক্য দেখার চেষ্টা করব। আমরা টিন্ডাল এফেক্ট এটি সম্বন্ধে দেখার চেষ্টা করব। কোলয়েড প্রচুর রকমের হয়। প্রত্যেকটা কোলয়েডকে কি বলে, যেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা আছে, সেটা আমরা করার চেষ্টা করব। এবং আমাদের একটি বড় টপিক থাকবে, সেটা হলো সেপারেশন অফ মিক্সচার কম্পোনেন্টস। এখানে আমরা বিভিন্ন রকমের বিষয়, যেমন ফিল্ট্রেশন, যেমন ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, সাবলিমেশন, তারপর সেপারেটিং ফানেলের ব্যবহার, সেন্ট্রিফিউগেশন, তারপর ক্রোম্যাটোগ্রাফি বা পেপার ক্রোম্যাটোগ্রাফি, যেগুলো আমরা পরীক্ষায় কোশ্চেনে দেখতে পাই, সেগুলো সম্বন্ধে আমরা পড়ব। আপনাদেরকে অনুরোধ থাকবে, আপনারা আজকে যেটুকু হলো, আমার ধারণা নিশ্চয়ই আপনারা যেটুকু জানতেন তার থেকে একটু এক্সট্রা জিনিসপত্র জেনেছেন। তো বিশেষ করে এই চার্টটা আপনাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। এবং এখানে যে ব্রাউনিয়ান মোশন, প্লাজমা কী জিনিস, বোস-আইনস্টাইন কন্ডেনসেট কী জিনিস, এরিক কর্নেল এবং কার্ল উইমেন রুবিডিয়াম গ্যাসকে বোস-আইনস্টাইন কন্ডেনসেটে নিয়ে যান। তারপর ওয়ালফ ক্যাটারেল, এই বিজ্ঞানী, ইনি সোডিয়ামকে বোস-আইনস্টাইন কন্ডেনসেটে নিয়ে যান। কঠিন তরল গ্যাস একে অপরে পরিণত হলে কি হয়, ইভাপোরেশনের বিভিন্ন রকমের ফেভারেবল কন্ডিশন কি হয়, বাড়লে কোনটা কমে, কোনটা কমলে কোনটা বাড়ে। তো এগুলো উল্টো, টেম্পারেচার কমলে ইভাপোরেশনও কমবে, টেম্পারেচার বাড়লে ইভাপোরেশন বাড়বে। পরীক্ষায় মানে এই তীরচিহ্ন উল্টো করে দিলে টেম্পারেচার কমলে ইভাপোরেশন কি হয়, এটা তো পড়িনি, এরকম করলে কিন্তু হবে না। বাড়লে বাড়ছে মানে কমলে কমবে। কিন্তু হিউমিডিটির ক্ষেত্রে হিউমিডিটি বাড়লে ইভাপোরেশন যেমনি কমে, তেমনি হিউমিডিটি কমে গেলে ইভাপোরেশন বেড়ে যাবে। উল্টো সম্পর্ক দিয়েও পরীক্ষায় আসতে পারে কোশ্চেন। তারপর পিওর এবং মিক্সড সাবস্টেন্সের মধ্যেও আমরা একটু একটু দেখলাম। এরপর সলিউশনটা আমরা শুরু করার চেষ্টা করছিলাম, কিন্তু এই বাংলা শব্দগুলো আমার খুব একটা বেশি মনে নেই। আপনারা কমেন্টে লিখবেন যে আমি এই যে বাংলা শব্দগুলি পাশে পাশে লিখে দিই, এটা আপনাদের সুবিধা হয় নাকি সম্পূর্ণ ইংরেজিতে লিখলেই বেশি ভালো হয়। তো আমরা পরের দিনকে আরও ভালোভাবে এই সলিউশন, তারপর সাসপেনশন, কোলয়েড, টিন্ডাল এফেক্ট, সেপারেশন অফ মিক্সচার, এই টপিকগুলি ধীরে ধীরে কমপ্লিট করে ফেলব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের যদি আমাদের থেকে আরও কিছু প্রেজেন্টেশনের প্রয়োজনীয়তা থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আপনারা আমাদেরকে মেলও করতে পারেন vidyarthi.contact@gmail.com। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।